নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফিরে পেলেন কাউন্সিলরের পদ সিউড়ি পৌরসভাতে। আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও অবস্থান দুবরাজপুরে। আরজিকর কাণ্ডে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও পথসভা দুবরাজপুরে। দ্বারকাবক্ষে বোটে করে আরতি দর্শন তারাপীঠে। পুলিশের উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফেরত বোলপুরে। বোলপুরের ইটভাটায় ভয়াবহ ডাকাতি। আগাছা ও জঞ্জাল সাফাই অভিযানে নামল দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল। রাজনগরে আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও অবস্থান। আদালতে মামলা থেকে শুরু করে দীর্ঘ টালবাহানার পর অবশেষে নিজের কাউন্সিলর পদ ফিরে পেলেন সিউড়ির প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর। তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে করে কাউন্সিলর পদ ফিরে পান। সেই মামলার রায়ে গতকাল শুক্রবার ৩০শে আগস্ট তাকে কাউন্সিলর পদ সসম্মানে ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত। আর এরপরই সিউড়ি পৌরসভার তরফ থেকে তড়িঘড়ি বৈঠক করে তাকে কাউন্সিলর পদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের নির্দেশের পর থেকেই তিনি ফের সিউড়ির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন। তবে আগামী সোমবার ২রা সেপ্টেম্বর তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে খুশি সিউড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব কর। এদিন সিউড়ি পৌরসভার কাউন্সিলর প্রণব কর জানান, আমি ৪ তারিখে রেজিস্ট্রেশন দিয়েছিলাম চেয়ারম্যান এবং কাউন্সিলর থেকে। তারপরে ৫ তারিখে ২০২৩-এর আগস্টে, তারপরে ৫ তারিখে এমার্জেন্সি মিটিং। তখন তো চেয়ারম্যান ছিল না, ভাইস চেয়ারম্যান মিটিং ডেকে চেয়ারম্যানশিপটা অ্যাকসেপ্ট করে রেজিস্ট্রেশনটা, কিন্তু কাউন্সিলরশিপটা অ্যাকসেপ্ট করেনি। তার পরবর্তীকালে চেয়ারম্যান নির্বাচিত হয় কাউন্সিলরদের মাধ্যমে। সেটা হচ্ছে ১৪ই আগস্ট ২০২৩। তারপরে আমি ১৬ তারিখে একটা চিঠি করি চেয়ারম্যানকে যে ওয়ার্ডের স্বার্থে গোটা ওয়ার্ডের সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ সবাই আসে, আমাকে অনুরোধ করে যে আপনি কাউন্সিলরটা অন্ততপক্ষে থাকুন। তার পরিপ্রেক্ষিতে আমি কোর্টের অভিমুখে যাই, কোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের। তো হাইকোর্ট মান্যতা দিয়েছে যে এটা অবৈধভাবেই করা হয়েছে, এটা নিয়ম বহির্ভূত, যে কাউন্সিলরশিপটা আপনার অ্যাকসেপ্ট করেছে। তো সেই ক্ষেত্রে পৌরসভা আবার এতে যায় ডিভিশন বেঞ্চেও পরশুদিন রায় দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারটাই বহাল থাকবে। তার পরিপ্রেক্ষিতে বিওসি রেজুলেশন করে এমার্জেন্সি মিটিং করে আমাকে, তার আগে আমি একটা চিঠি দিয়েছিলাম এসডিও, ডিএম এবং পৌরসভাকে যে ২৪ ঘন্টার মধ্যে আমাকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দিতে হবে, নাহলে আমি আদালতের আবার দ্বারস্থ হতে বাধ্য থাকি। তার পরিপ্রেক্ষিতে আমাকে কালকে ৪:২৫-এ চেয়ারম্যান বিওসির সাথে আলোচনা করে বিওসি রেজুলেশন নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করে নেয় যে আমি কাউন্সিলর আছি। যাকে এটা ওয়ার্ডের মানুষের জয়, আমার আইনের মান্যতা দিয়েছে। তৎসহ আমার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এবং বোর্ড অফ কাউন্সিলরকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, স্বাগত জানাবো। তিনি তো দলের কাউন্সিলর ছিলেন এবং যে কোনো কারণে হোক, অভিমানী হোক বা যে কোনো ঘটনাতেই হোক, তিনি তার মন খারাপ থাকার জন্য তিনি হয়তো দল থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু আবার তিনি বুঝতে পেরেছেন না, দলে থেকে যে মানুষের উপকার করা যাবে, যে সমাজের কাজ করা যাবে, সাধারণ মানুষের পাশে থেকে যে উপকারটা করা যাবে, সেটা অন্য কোনো দলে গিয়ে বা বসে থেকে হবে না। কাজে আমরা খুশি যে তিনি আবার এসে মানুষের কাজ করতে পারবেন। আশা করি সবাই মিলে একসাথে আবার ওয়ার্ডের উন্নয়ন হবে।
ভুল বুঝেই কি আবার ফিরল? মনে হয় স্বাভাবিক কারণেই তিনি হয়তো যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানটা হয়তো তিনি পরবর্তী ক্ষেত্রে মনে করেছেন এটা ঠিক হয়নি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 31শে আগস্ট আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ দুবরাজপুরে। দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই এই দাবিতে তারা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অবস্থান করে। দুবরাজপুরের পথিকৃৎ ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়, শহর পরিক্রমা করে আবার পথিকৃৎ ময়দানে শেষ হয়, তারপর শুরু হয় অবস্থান বিক্ষোভ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিল হোসেন খান, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ অন্যান্য নেতানেত্রীরা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে তার বক্তব্যে জানান, দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত 20 দিন হয়ে গেল, কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি, কোনো ডিটেকশন হয়নি। সিবিআই বসে আছে, তারই বিরুদ্ধে ওরা বাংলাব্যাপী তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। সেই রকম আজকে আমরা দুবরাজপুর ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমেছি। এই খুন এবং ধর্ষণের প্রকৃত অপরাধী যাতে শীঘ্রই গ্রেপ্তার হয় এবং তার শাস্তি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি, সেই ফাঁসি আমরা চাই। কিন্তু আজও প্রায় 20 দিন অতিক্রান্ত, কোনো সিবিআই কিছুই করতে পারেনি, এখনো সিবিআইকে কিছু করতে দিচ্ছে না বিজেপি তথা নরেন্দ্র মোদী। তারই বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমি তাই সময় নেওয়ার আমাদের অনেক নেতারা আছেন, তারা কথা বলবেন। আমার অনুরোধ করছি আপনারা বসে পড়ুন, কিছুক্ষণের জন্য বসে পড়ুন। এবার আপনাদের সামনে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 31শে আগস্ট দুবরাজপুরের সিপিআইএমের শাখা সংগঠনের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল দুবরাজপুরের সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে। দুটি দাবি নিয়ে তারা মূলত মিছিল করে। একটি দাবি হলো মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনায় দুর্গাপুরের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে তৃণমূলের আক্রমণকে ধিক্কার, এবং অন্যটি হলো অবিলম্বে তিলোত্তমার বিচার চাই। প্রতিবাদ মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে আসার পর দুবরাজপুর থানা মোড়ে এসে তারা পথসভা করেন। এই কর্মসূচিতে ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ, শীতল বাউরি, আলাউদ্দিন খাঁ, দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগতি সহ আরও অনেকে। এদিন সিপিআইএম নেতা শীতল বাউরি জানান,
আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রীকে, তারও নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিচার দেওয়ার কথা ছিল সে বিচার না দিয়ে অপরাধীদের আজকে নয়, যেদিন থেকে ক্ষমতায় এসেছে পার্ক স্ট্রিট মধ্যমগ্রাম থেকে শুরু করে হাসখালি বর্ধমান আর্থিকর কোথায় বাকি সমস্ত জায়গাতে অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। আজও সেই ঘটনা চলছে। মানুষের মধ্যে মানুষ ভাবছিল, তৃণমূল ভাবছিলেন যে মানুষ বোধহয় গা সওয়া হয়ে গেছে। এই সমস্ত ঘটনা দেখতে দেখতে মানুষ বোধহয় আর বিচার চাইতে ভুলে গেছে, মানুষের প্রতিবাদের ভাষা বোধহয় ভুলে গেছেন। না, বাংলার সচেতন মানুষ দেখিয়ে দিয়েছেন যে তাদের বুকে প্রতিবাদের ভাষা বেঁচে আছে, তাদের মুখে প্রতিবাদের ভাষা বেঁচে আছে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সেজন্য তো আজকে মায়েরা, বোনেরা, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সাধারণ মানুষ একটাই আওয়াজ তুলেছে। আমাদের এই দুর্গাপুর শহরেও অনেক সাধারণ মানুষ, অনেক মায়েরা, অনেক বোনেরা তাদের মতন করে দাবি তুলছেন, বিচার চাই। আমরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটাই আওয়াজ বলতে চাই যে বিচার অবিলম্বে দিতে হবে। কোন বিলম্বিত নয়, কোন রাজ্য সরকার সিবিআই এর বিলম্বিত নয়। আমরা 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যদি এখনো পর্যন্ত বিচারের এই সমস্ত নিয়ে তালবাহারা চলে, তাহলে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আছে, আজকে জোর করে হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী যতই থামানোর চেষ্টা করুন, তার ঘটনা কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারও দ্বিগুণ তেজে জ্বলে উঠছে মানুষ, আরো দ্বিগুণ তেজে জ্বলে উঠছে আম জনতা। বাংলার মানুষ প্রতিবাদের ভাষা নিয়ে মাঠে, ময়দানে, রাস্তায় ঝাঁপিয়ে পড়ছে। আরো আন্দোলন সংগঠিত হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, একটাই আওয়াজ, আর্থিকরের বিচার চাই। এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি, আগামী দিনেও থাকবো। অপরাপর গণতান্ত্রিক মানুষকে আমরা আহ্বান জানাবো, এই আওয়াজই বেঁচে থাকুক যতক্ষণ না বৈধ বিচার হচ্ছে। বিচার নিয়ে আমরা ছাড়বো, এই কথা বলে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। পাশাপাশি দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগতি বলেন, যে আমাদের রাজ্যের এক নৃশংস ঘটনা, আরজি করে ডক্টর তিলোত্তমা। একটা রাজ্যের হসপিটালে যদি সাধারণ একজন ডাক্তারের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা সেখান থেকে অনুমান করতে পারি গোটা রাজ্যের মহিলাদের কি অবস্থা। তাই মহিলাদের নিরাপত্তার দাবিতে, তার সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে বামপন্থীরা, বিশেষ করে সিপিএম রাস্তায় আছে, থাকবে এবং আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা চাই অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এর নামে ওর নামে দোষ নয়, দোষীদের যারা প্রকৃত দোষী তাদের আড়াল নয়, এই আমাদের দাবি। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে দাবি, এখনো পর্যন্ত কেন দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হচ্ছে না? তদন্তের নাম করে এত দেরি কেন হচ্ছে? আমরা যদি ঘটনা পরম্পরা দেখি তাহলে ঘটনা খুব পরিষ্কার যে শাসক দলের সঙ্গে এর যোগ একদম ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা চাই শাসক হোক বা যে কেউ, যে প্রভাবশালী হোক, তাকে আড়াল নয়, দোষীদের শাস্তি দিতে হবে। আর আমাদের এই শাস্তির দাবিতে আন্দোলন চলবে। আমরা দেখেছি দুর্গাপুরের মতো জায়গায় কিভাবে আক্রমণ হয়েছে শাসক দলের পক্ষ থেকে। আমরা শাসক দলকে বলতে চাই, তারা যতই আক্রমণ করুক, বামপন্থীদের আন্দোলন কখন দমানো যায় না, যাবে না। আমরা এর শেষ থেকে ছাড়বো। আমরা তিলোত্তমার বিচার চাই এবং যতদিন পর্যন্ত এর বিচার না হবে ততদিন আমরা রাস্তায় থাকবো। এইটুকু বলে আমার কথা শেষ করছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider,
দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034462296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। রাত পোহালেই আগামীকাল রবিবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য। বীরভূমের জেলাশাসক বিধান রায় নিজে জানিয়েছেন, দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্য দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে একটি। এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় 8 কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পাড়, আর সেই পারে আরতির প্রস্তাব দিয়েছেন জেলাশাসক বিধান রায়। সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডিএ। বারাণসীর মতো দ্বারকাবক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। বছরে 365 দিন কৌশিকী অমাবস্যা থেকে সন্ধ্যা আরতি করা হবে। এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। এদিন তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়, বলছি দ্বারকা নদীর পাশে সন্ধ্যারতি করার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এখন কি পরিস্থিতি রয়েছে? সেটা এখন বর্তমানে যাতে আমাদের এই কৌশিক অমাবস্যা থেকেই দ্বারকা নদী, কারণ আমরা দ্বারকা নদী জানি এখানে উত্তরবাহিনী নদী, গঙ্গা সমান, হ্যাঁ, তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যারতি পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্মশানে টিআরডির উদ্যোগে। কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তাড়াতাড়ি সন্ধ্যারতি হোক, এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি, এসডিও সাহেব, চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে, এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে এই সামনে কৌশিক অমাবস্যা থেকে, যে দ্বারকা নদীর পাড়ে আরতি হবে। কারণ সামনেই মহাশ্মশান, তারপরে মন্দির, সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে, গঙ্গা আরতি। এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে, তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয়, এবং ভক্তরা কিন্তু সে আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। তাই এটা দারুণ উদ্যোগ। আমরা তারাপীঠবাসী পাশাপাশি এখানে যারা আগত ভক্ত আছেন, যারাই শুনছেন, তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পুণ্যভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থভূমি। এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে? অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি, কিন্তু টিআরডির উদ্যোগেই এই কাজ চলছে। আমরা সবসময় সহযোগিতা আছি, যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি, কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারাপীঠের সমস্ত উন্নয়ন হচ্ছে। তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে, যেরকমই মানে আসুন সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস দিয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ইলামবাজার থানা ও বোলপুর সাব ডিভিশন পুলিশের উদ্যোগে প্রায় 20 জনের চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে কাগজপত্র চেক করে তুলে দিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও এদিন ঘোষণা করা হয়, মোবাইল হারিয়ে গেলে থানায় আসার আগে মোবাইলটি যেন লক করা হয়, যাতে কোনো খারাপ কাজে হারিয়ে যাওয়া মোবাইলটি ব্যবহৃত না হয়।
এর জন্য গভর্নমেন্টের টেলিকম ডিপার্টমেন্টের একটি ওয়েবসাইট আছে, সেটি হলো CEIR.in। এই ওয়েবসাইটটি যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য এই সাংবাদিক বৈঠক করলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এদিন তিনি আরও জানান, আজকে ইলামবাজার থানাতে আমরা 20খানা হারিয়ে যাওয়া মোবাইল, তাদের যে আসল মালিক তাদের কাগজপত্র চেক করে তাদেরকে তুলে দেবো। এরকম মোবাইল আমরা আমাদের সাব ডিভিশন বা আমাদের জোনে প্রায়ই দিই। আমাদের এরকম মোবাইল যেগুলো খোয়া যায় বা হারিয়ে যায় সেগুলোকে আমরা ওনারা লজ করেন, তারপর সেগুলোকে আমরা খুঁজি এবং সেটা খোঁজার পরে মোবাইল যখন অন করা হয় সেগুলোকে আমরা ট্র্যাক করে আবার মোবাইলটা ফেরত দিই। এই ঘটনা বারবার করেছি আমরা, কিন্তু আজকে যে কারণে আপনাদের ডাকলাম সেটা খুব ভাইটাল। সেটা হচ্ছে যে একজন যার মোবাইল হারিয়ে যাচ্ছে সে থানায় আসার আগেই তার মোবাইলকে ব্লক করতে পারে যাতে অন্য কোনোভাবে সেটা ইউজ না হয়। সে থানায় আসার আগেই একটি ভারত সরকারের সাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু তাদের মোবাইল হারিয়ে যাওয়া ব্যাপারটা লজ করতে পারে। এতে সুবিধাটা হবে থানায় আসার আগেই তাদের মোবাইল যাতে কোনো বাজে কাজে ইউজ না হয়, কোনো রকম খারাপ কাজে ইউজ না হয়, সেটা তারা আটকাতে পারবে। আমি আপনাদের মাধ্যমে এই সাইটের নাম সবার জন্য বলতে চাইছি। সাইটটির নাম হচ্ছে CEIR.gov.in। আমি আরেকবার বলি, CEIR.gov.in। এটি একটি আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইট এবং সাইটের ছবি আমি আপনাদের দেখাচ্ছি সবার জন্য। এই সাইটে দেখবেন হারিয়ে যাওয়া মোবাইলের জন্য একটি জায়গা আছে যেখানে হারিয়ে যাওয়া মোবাইলের IMEI নাম্বার দিয়ে এবং সেই মলের নাম্বার দিয়ে মোবাইলটিকে এখানে লক করা যায়, যাতে এই গভর্নমেন্টের একটা সাইটের মাধ্যমে এটাকে আটকানো যায়। CEIR.gov.in। এটা সমস্ত মোবাইল যারা ইউজ করেন তারা জানলে তাদের পক্ষে সুবিধা হয়, এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। এই লস্ট মোবাইলের মধ্যে আমরা যদি ভেতরে ঢুকবো তখন আমরা দেখব যে আমরা এখানে দেখানো হবে যে কতগুলো মোবাইল দেখুন এনারা ব্লক করেছেন জানানোর পরে এবং কতগুলো মোবাইল ক্র্যাক করেছেন। আমাদের সমস্ত যারা মোবাইল ইউজ করেন তারা এই সাইটটি সবাই আপনাদের মাধ্যমে জানলে, আমাদের বন্ধুদের মাধ্যমে জানলে তাদের প্রত্যেকের উপকার হবে। এই কারণেই মেন আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। এরপর আমরা যেটা করব, আমরা ওনাদের প্রত্যেককে ডেকে ডেকে তাদের মোবাইলগুলো হাতে তুলে দেবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বোলপুর শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রাত্রি 12:55 নাগাদ একদল দুষ্কৃতী বন্ধু ইটভাটায় ডাকাতির উদ্দেশ্যে আসে এবং ইটভাটার ম্যানেজার অনুপ কুমার বৈরাগ্যকে বেধড়ক মারধর করে টাকা পয়সা, কাগজপত্র সর্বস্ব লুটপাট করে ডাকাতের দল পালিয়ে যায় এবং ম্যানেজারের হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায়। ভোরের দিকে যখন ইটভাটার লোকজন আসে তখন দেখতে পায় অনুপ কুমার বৈরাগ্য হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়। তারপর বন্ধু ইটভাটার মালিককে খবর দেওয়া হয়, মালিকও আসেন সাথে সাথে। এরপর ম্যানেজারকে শান্তিনিকেতন থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। এদিন ইটভাটার মালিক বিপ্লব নাগ জানান, আমরা তো বাড়িতে ছিলাম, আমরা কালকেই সকালেই বাড়ি গেছি। ও একাই ছিল, তা আমাদেরকে ভোরবেলায় ফোন করে অন্যজনের নাম্বার থেকে। হঠাৎ ফোন শুনে আমরা ভয় খেয়ে যাই। ওকে মোটামুটি রাত্রি 12:40-45 নাগাদ প্রথমে আমাদের যে ভাটার মেন কানেকশান আছে, কানেকশানটা ওরা এসে কেটে দেয়। এবার কাল গরম ছিল, কানেকশান কেটে দেওয়ার পর 1 ঘন্টা ধরে ওরা বসেছিল। এবার ও গরম করেছে, তখন যে রাত 12টা-1টা বাজে গরম করেছে, বাথরুম করে আসি, সেই অবস্থায় দরজাটা খোলা মাত্রই ওকে 4-5 জন মিলে অ্যাটাক করে, দিয়ে ওকে মারধর করে পা হাত বেঁধে দেয়। দিয়ে তারপরে আমার ভাটার ক্যাশে প্রায় 28-30 টাকা মতো ছিল, টাকাও নেয়, ওর মোবাইল নিয়ে নেয়। আর মোটামুটি আপনার পুরনো জিনিস, গাড়ির পার্টস, জেসিপির পার্টস, এসব মিলে অনেক টাকা, প্রচুর, প্রায় 4 থেকে 5 লাখ টাকা মালপত্র ওরা পুরো ছোটো হাতি করে চাপিয়ে সর্ষে আর আমরা তিল মিলে প্রায় 5 কুইন্টাল ছিল। ওগুলো আমরা চাষ করি, চাষের মালপত্রগুলো ওখানে ভাটাতে রাখা ছিল। এবার ওকেও প্রচণ্ড মারধর করেছে। তারপরে আমরা বাড়ি থেকে আসি, দিয়ে দেখি এই অবস্থা, ওর হাত পা বাঁধা
গ্রামের লোকেরা দেখেছিল রাস্তায় সর্ষে পড়েছিল কিছু, ওই দেখে সন্দেহ করে গ্রামের লোকেরা ভাটা এসে দেখে যে ঘর দূর খোলা, ওর ঘরটা বাদ থেকে লাগানো, দিয়ে ও তখন কোনো রকম মুখ থেকে কথা বলে আমাকে বাঁচাও, এরকম বেঁধে রেখেছে। তারপরে ও বের করে এসে এই জানতে পারে এই অবস্থা। তারপরে থানায় জানানো হয়, থানা থেকে এসেছিল ওনারা, ওকে ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম, ওর হাতে পায়ে কোমরে যন্ত্রণা প্রচণ্ড, আর দিয়ে থানায় যাচ্ছি এফআইআর করতে। আমার নাম বিপ্লব নাগ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন নাগরিকদের সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আগাছা ও জঞ্জাল সাফাই অভিযানে নামল দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার 31শে আগস্ট জেসিপি লাগিয়ে হাসপাতাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে জোর কদমে। মূলত মশা ও সাপের হাত থেকে মানুষকে রক্ষা করতে পদক্ষেপ, এছাড়াও সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের BMOH ডাক্তার সালমান মণ্ডল জানান, এই হাসপাতালে প্রত্যেক দিন প্রায় 800 মতো রোগী চিকিৎসা করাতে আসেন প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে। রোগী ও তার বাড়ির লোকেদের স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে এই জঞ্জাল সাপের কাজ চলছে। এলাকা জঞ্জালমুক্ত হলে পরিবেশটি সুস্থ থাকবে। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আজকে জেসিবি লাগিয়ে জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে। কারণ আপনারা দেখেছেন যে ইদানিং বৃষ্টিপাতও হয়েছে এবং জল জমছে এবং আগাছা বা জঞ্জাল যেগুলো সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। এবং আপনারা জানেন যে জঞ্জাল থাকলে বিশেষ করে সাপের উপদ্রব বাড়তে থাকে। একই সাথে হচ্ছে ডেঙ্গুর যে মশা অ্যাডিস অ্যালবোপিক্টাস সেটাও কিন্তু ঝোপঝাড় জঙ্গলে থাকে। ফলে সাপ এবং ডেঙ্গু ম্যালেরিয়া এইসব থেকে মুক্ত করতে বিশেষ করে যে সমস্ত প্রত্যেক দিন আপনারা জানেন প্রায় 800-র মতো মানুষ কিন্তু এই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসে, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ। তো তাদের চিকিৎসা তারা যখন আসছে, তাদের রোগীর পাশাপাশি যারা বাড়ির লোক আসছে তাদের স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের কিন্তু এই জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে, যাতে রোগীর পাশাপাশি তাদের বাড়ির লোককেও স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিতে পারি। একই সাথে আমাদের হাসপাতালের ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলেই যাতে সুস্থ থাকে, সাপ এবং মশা থেকে দূরে থাকে, সেই জন্য আমাদের আজকে এই প্রচেষ্টা। পাশাপাশি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে জঞ্জালমুক্ত হলে পরিবেশটাও খুব সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে, সেই বিষয়টার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। সাম্প্রতিককালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া তিলোত্তমা কাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজনগরে পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ শনিবার 31শে আগস্ট বিকেলে একটি মিছিল রাজনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়। এদিন উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, যুবনেতা রানা প্রতাপ রায়, পরিমল শাহ থেকে শুরু করে বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।